মাধ্যমে তার একটা অবসান ঘটেছে। জি, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন এবং সেই সাথে আসলে ছাত্ররা যেই ত্যাগ করেছেন সেখানে আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। ছাত্রদের ডাকে আমরা দেখেছি পুরো বাংলাদেশ আসলে কিভাবে এক হয়েছে এবং প্রত্যেকের জায়গা থেকে এই গণ অভ্যুত্থানে সামিল হয়েছিলেন। রাজনৈতিকভাবে আসলে আমাদের নতুন করে অনেক কিছু সামনে চিন্তা করতে হচ্ছে। খুবই স্বাভাবিক একটি বড় পট পরিবর্তন আমরা দেখেছি। সেই জায়গাটি থেকে আমরা সংস্কারের কথা বলছিলাম, আপনি নিজেও বলছিলেন যে এই 2 মাসে আমরা নানানভাবে আসলে অনেক ধরনের সংস্কার নিয়ে আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোরও তো একটি বড় সংস্কার প্রয়োজন। সেই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো শুরু করেছে কি? রাজনৈতিক দলগুলো সংস্কার করা সময়ের দাবি এবং এটা প্রত্যেক দলের আভ্যন্তরীণ বিষয়, তারা সেটা করবে এবং সেটা জনগণ, ছাত্র জনতা যারা অভ্যুত্থান ঘটিয়েছে, যাদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তারা সেটা নিশ্চয়ই অবজার্ভ করবে এবং যারা জন আকাঙ্ক্ষা মাথায় রেখে সেরকম পর্যাপ্ত সংস্কার করবে না তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। সুতরাং যেহেতু বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে এবং আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনে যেন প্রত্যেকটা মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নির্বিঘ্নে এবং তাদের অধিকারটি যেন রক্ষিত হয়, সেই ক্ষেত্রে যে দল যত বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে তাদের আচরণ দিয়ে, কাজ দিয়ে, সংস্কার দিয়ে, প্রতিশ্রুতি বাস্তবায়নের বিশ্বাসযোগ্যতা দিয়ে তারা এগিয়ে যাবে। তারা আমরা আসলে বাস্তবায়ন প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে শুনেছি এবং বছর পর বছর শুনছি। এখন আসলে সময় এসছে কিনা সেই প্রতিশ্রুতিগুলোকে আসলে বাস্তবে রূপ দেবার, সেই জনগণের পালস বুঝতে হবে এবং জনগণ যা চাইছে সেই স্বপ্নকে আসলে বাস্তবে রূপান্তরিত করতে হবে রাজনৈতিক দলগুলো কিংবা রাজনৈতিক নেতাদের, আসলে সেটি বোঝার সময় এখন এসছে কিনা। প্রতিশ্রুতি আগে না বাস্তবায়ন আগে? নিশ্চয়ই প্রতিশ্রুতি আগে। অতীতে অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি রক্ষা করেনি। 2008 সালে ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, তারা আওয়ামী লীগের ঘরে ঘরে শুধু চাকরি দিয়েছে, সামগ্রিকভাবে দেশের জনগণের ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা ভাবেইনি, বরং প্রতিপক্ষ হলে তাদেরকে কিভাবে চাকরি না দেয়া যায় সেই ফন্দি ফিকির করেছে। এমনকি আপনাকে বলি যে আমি একজন চিকিৎসক, সেজন্য আমি জানি এই বিষয়টা বলি একজন চিকিৎসক তার কোথাও পোস্টিং হলে কি করবে? তিনি মানুষকে চিকিৎসা দিবেন, ওর মধ্যে তো কোনো রাজনীতি নেই। চিকিৎসকরা কি চিকিৎসা দেবার সময় এটা ভাবেন যে উনি আওয়ামী লীগ, উনি বিএনপি, উনি জামায়াত, বা উনি ধনী গরিব, একে এটা দেয়া যাবে না, বা একে খারাপ চিকিৎসা দেবে, একে ভালো চিকিৎসা দেব? সেই চিকিৎসকদের পদায়নের বেলায়ও, তার পদায়ন বা প্রমোশনের বেলায় সে অনেকগুলা চেকলিস্ট করে একটা শিটের মধ্যে তার নানান প্রশ্নের উত্তর দিতে হতো এবং জানা হতো যে তিনি যখন ছাত্র ছিলেন যেই মেডিকেল কলেজের, ওই মেডিকেল কলেজে তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কারা ছিল, তাদের প্রত্যয়ন লাগবে যে উনি কোন দল করতেন। এইটা কি একজন ডাক্তারের পদায়ন বা প্রমোশনের জন্য কোনো ক্রাইটেরিয়া হতে পারে? এটা একজন চিকিৎসকের বেলায় যদি এটা করা হয়ে থাকে, তাহলে একজন প্রশাসনের লোক, পুলিশ বা কাস্টমস বা গুরুত্বপূর্ণ জায়গায় যারা গোয়েন্দা বিভাগ চাকরি করেন, তাদের বেলায় কি হয়েছে এবার ভাবেন। নিয়োগের বেলায় তাই হয়েছে। সুতরাং ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি রক্ষা করেনি। তারা 10 টাকা সে চাল খাওয়াবে বলেছিল, সেই চালের কেজি কত হয়েছে সেটা দেশবাসী হারে হারে টের পাচ্ছে। সুতরাং প্রতিশ্রুতি এরকম অনেক দেয়। তারা বলেছিল যে ক্ষমতায় আসলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার বানাবে, এক বিন্দুও রাখিনি। ফলে এরকম প্রতিশ্রুতি ভঙ্গের যে বেদনা সেটি দেশের মানুষের আছে। এইবারও নির্বাচনে আসতে গেলে, আসার আগে বা যে কোনো কাজে প্রতিশ্রুতি তো দিতেই হবে। সেটা মৌখিক প্রতিশ্রুতি দেয়, আর নির্বাচনী ম্যানিফেস্টো যেটা, সেটাও একটা প্রতিশ্রুতি, সেটা হচ্ছে লিখিত অঙ্গীকার। মানুষ অতীতে হোঁচট খেয়েছে বলে রাজনীতিবিদদের প্রতি আস্থা কমেছে অনেক। সেই আস্থার খেসারত রাজনীতিবিদরা দিচ্ছে বারবার। নতুন করে যদি আবার তারা প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করতে চায়, নিশ্চয়ই তার খেসারত আরও বেদনাদায়কভাবে দিতে হতে পারে। সুতরাং এটা আমাদের প্রত্যাশা থাকবে যে যারা মানুষের, জনগণের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে যাবেন, যারা দেশ চালাতে চান, সে আকাঙ্ক্ষা যাদের আছে, অবশ্যই প্রতিশ্রুতি দেওয়ার আগে তাদের ভাবতে হবে যে আগের মতো ফাঁকি দিলে আগের মতোই বা তার থেকেও ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা। সেই পরিণতি আমরা দেখেছি। ডক্টর স্বাগত হোসেন শান্ত, যে রাজনৈতিক অঙ্গীকারের কথা আমরা বলছি, কিংবা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের রাজনৈতিক একটি ভবিষ্যৎ আছে, সেইখানে আমরা যদি আসলে গণতান্ত্রিকভাবে হাঁটতে চাই, নিঃসন্দেহে একটি নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে সংস্কার কমিশনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে এবং যেটি আসলে সংগ্রাম শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন সরকার নির্বাচনকে 1 নম্বর অগ্রাধিকার দিতে চেষ্টা করছে। সেখানে আসলে এই 2 মাস আমরা পার করেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের
কিংবা গণ অভ্যুত্থানের, এতে করে আপনি কি মনে করছেন যে রূপরেখা পেতে আমাদের খানিকটা দেরি হচ্ছে নাকি এখনো যথেষ্ট সময় আছে? না, ডেফিনেটলি যথেষ্ট সময় আছে। এইরকম একটি ফ্যাসিবাদী সরকার মাফিয়াতন্ত্র কায়েম করেছিল যারা, এবং 16 বছর ধরে তারা, একটু আগে দু একটা এক্সাম্পল যে আপনাকে দিলাম, ওইভাবে তারা যাচাই বাছাই করে তাদের দলীয় অনুগত এবং একদম লাঠিয়াল বাহিনীর মতো যারা ব্যবহৃত হয়েছে তাদের দ্বারা, তাদের যে কোনো নির্দেশ যারা অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে গুম খুন হত্যা মামলার মতো জঘন্য অপরাধ করতে একটু দ্বিধা করেনি। বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীদেরকে মিথ্যা গায়েবী মামলা দিয়ে, শত শত মামলা দিয়ে আদালতের বারান্দায় ঘোরাতে যারা দিনের পর দিন একটু দ্বিধা করেনি, যারা নির্দোষ মানুষকে নানান রকমভাবে মামলায় ফাঁসাতে একটু দ্বিধা করেনি, যে বিচারকরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে বসে প্রকাশ্যে বলতেন যে আমরা শপথ রাজনীতিবিদ, এইরকম জঘন্য মানসিকতা নিয়ে যারা বসতেন, যেই বিচারপতিরা কারাপ্টেড হয়েছেন বলে এই সরকারই বলেছে যে একজন চিফ জাস্টিসকে করাপশনের অভিযোগে দেশ ছাড়তে বাধ্য করেছেন, তিনি না, সরকার বলছিল যে আগে থেকেই জানতাম ওনার এই দুর্নীতির কথা, তারপরে বহাল রেখেছিল, যখন তাদের মধ্যে মতদে ঐক্যের মিল হয়েছে তখন তাকে দেশ থেকে বাধ্য করেছে। এইরকম বিচার ব্যবস্থা যারা কায়েম করেছে, সেই রকম একটা পরিস্থিতিতে ওই প্রশাসন, 16 বছরের সাজানো প্রশাসন, বিভিন্ন পদায়ন, এগুলা নিয়ে সেটার পরিশুদ্ধ করে দেশ চালানো এত সহজ কাজ তো নয়, এত ছোট একটা অরাজনৈতিক বডির জন্য। আপনি আমি হইলে আরও বেশি হিমশিম খেতাম হয়তো। সুতরাং সেই বিবেচনায় 2 মাসে যেটুকু করেছে অনেক করেছে। কিছু কিছু জায়গায় তাদের ভুল ত্রুটি হচ্ছে, সেগুলোরও আমরা সমালোচনা করছি, সেগুলোর জন্য আমরা দাবি করছি, এবং সরকারের মধ্যেও কিছু কিছু নিয়োগ বিতর্কিত হয়েছে ইতিমধ্যে, যারা আওয়ামী ফ্যাসিবাদের আমলে সুবিধাভোগী, যারা আওয়ামী ফ্যাসিবাদের হয়ে এদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তারাও কোথাও কোথাও কোনো পদে ঢুকে পড়েছে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগে, অথবা সরকারের উপদেষ্টাদের মধ্যে, অথবা বিভিন্ন জায়গায় পদায়ন বা লোক নিতে গিয়ে 16 বছরের ওই প্রশাসন থেকে একটু ফ্যাসিবাদ বিরোধী যোগ্য কোনো লোককে কোথাও পাওয়া যাচ্ছে না, অথবা কেউ কেউ রং লুকিয়ে নতুন করে বঞ্চিত সেজে, অথবা সেখানে কাউকে তদবির করে তারা শপথে বহাল আছে অনেক জায়গায়। এটাও আমরা জানি, পত্রিকায় প্রতিদিন টেলিভিশনে রিপোর্ট হচ্ছে যে ফ্যাসিবাদের সময় যারা দম্ভ নিয়ে সরকারের লাঠিয়াল বাহিনীর মতো কাজ করে, তারাও এখন বিভিন্ন পদে বহাল আছে। সেই অবস্থায় শেষ করি, সেই অবস্থায় এই সরকার ওই সব দিকে আরো নজরদারি বাড়ানো দরকার ছিল। গ্রেপ্তার খুব স্লো, সেনাবাহিনীর সেই 626 জন তারা কি ছেড়ে দিল, তার তালিকা জাতি জানতে পারলো না, তাদের মধ্যে কারা কারা পালিয়ে বিদেশ চলে গেছে এখনো তার তালিকা জানতে পারলো না, কতজন বর্ডার ক্রস করে অবৈধভাবে গেছে, আর কতজন বন্দর দিয়ে, সেটা বিমানবন্দর হোক বা স্থলবন্দর হোক, বৈধভাবে গেছে, তাদের তালিকা জানতে পারলাম না। ফলে এইসব সমন্বয়হীনতা কিছু বিষয় আছে। চ্যালেঞ্জ আছে আমাদের সামনে। কিন্তু আপনি একটি কথা বলছিলেন যে 16 বছরে আসলে যে জঞ্জাল রয়ে গেছে, সেই জঞ্জাল নিঃসন্দেহে 2 মাসে পরিবর্তন করে ফেলা সম্ভব নয়। কিন্তু খুব অদ্ভুতভাবে আমরা আসলে এমন একটি রাষ্ট্রকে পরিবর্তন করতে চাইছি যে রাষ্ট্রে আপনি বলছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবে এমন লোক প্রশাসনে এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না, যথেষ্ট কঠিন। এবং সেই চ্যালেঞ্জটাকে আমরা মোকাবেলা করব কি করে? সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রথমত হচ্ছে 16 বছর যারা নিয়োগ পেয়েছে বা কাজ করেছে তারা সবাই খারাপ, এটা আসলে নয়। তাদের মধ্যে কেউ কেউ যারা সরাসরি ফৌজদারি আইনে তারা অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। কেউ কেউ আছে তারা আসলে সৎ থাকার চেষ্টা করেছে কিন্তু এক পর্যায়ে ব্যর্থ হয়েছে। এইটা গোয়েন্দাদের মাধ্যমে সেটা চিহ্নিত করে তুলনামূলকভাবে ভালো যারা, তাদেরকে দিয়ে হলো এগোতে হবে। আর 16 বছর ধরে যারা বঞ্চিত হয়েছে, যাদেরকে ভিন্ন মতের বলে বঞ্চিত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে আবার চাকরিতে পুনর্নিয়োগ অথবা বঞ্চিতদের প্রমোশন দিয়ে যোগ্য লোককে যোগ্য জায়গায় দিতে হবে। এইভাবে কিছুটা ভ্যাকুম পূরণ হবে। আর দ্রুত
যেসব ক্ষেত্রে নতুন করে ফ্রেশ নিয়োগের সুযোগ আছে, যেমন পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে, এএসআই নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে, এবং এটা আওয়ামী লীগের সরকারের আমলে নজির আছে, তাদের 1 বছরের পূর্ণ ট্রেনিং না করে আংশিক ট্রেনিং করেও তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সরকারও ভেবে দেখতে পারে যে পুলিশের যে 1 বছর ট্রেনিং সেটাকে 6 মাস করে বা এরকম শর্ট ট্রেনিং করে তাদেরকে চাকরিতে নিয়োগ দিল এবং বলল যে 2 বছর পরে আবার এই ট্রেনিংটা পূর্ণ করবে। আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে, আমরা সেটি গণঅভ্যুত্থানের সময় দেখেছি। সেই আস্থা আসলে ফিরিয়ে আনাটাও একটি বড় চ্যালেঞ্জ। ডেফিনেটলি, অবশ্যই বড় চ্যালেঞ্জ, কারণ এই পুলিশ বাহিনীকে এতটা গণশত্রুতে পরিণত করেছিল এই সরকার, এত বাজেভাবে ব্যবহার করে। পুলিশ বাহিনীর মধ্যে কিন্তু অনেক ভালো আছে, অনেকেই আছে, দেখবেন আপনার আত্মীয় পরিজন বা বন্ধু পরিচিতর মধ্যে দেখবেন সৎভাবে থাকার চেষ্টা করেছে, কিন্তু সরকারের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়নি, সেজন্য তারা ভালো পদায়নও পায়নি। সেরকম কিন্তু আছে, সবাই খারাপ তা নয়, কিন্তু খারাপরা প্রমিনেন্ট হয়েছিল। তারা সামনে এসে সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে, ফলে তার দায়টা পুরো বাহিনীর উপর পড়েছে। এখন এই সরকারের দায়িত্ব হবে সেই যারা সত্যিকার অর্থে মানুষের উপর গুলি চালিয়েছে, মানুষকে গণহত্যা করেছে এইভাবে, যারা বিরোধী দলকে বিভিন্ন সময় তাদের অফিসকে ঘেরাও দিয়ে নিজেরা ককটেল বোমা রেখে মিথ্যা মামলা দিয়েছে, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো তাকে গাড়ি পোড়ানোর মামলায়, সিটি কর্পোরেশনের ময়লা গাড়ি পোড়ানোর মতো মামলায় ফাঁসাতে পারে, যারা হাবিবুন নবী খাল সোহেলের মতো মানুষের বিরুদ্ধে 300-400 মামলা দিয়ে দিতে পারে, এইরকম অনেকের নামে, সাইফুল যুবদলের বা বিএনপির সাইফুল আলম বা সাইফুল ইসলাম নীরব, ওনার নামে, এরকম অনেকের নামে কত নাম বলবো, তাদেরকে চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে, অথবা সেটা প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। আর যারা ওই সময় সাপ্রেস ছিল বা যাদের বিরুদ্ধে এলিগেশন নাই বা কম আছে, তাদেরকে সামনে আনতে হবে, নতুন তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, তারা যাতে মানবিক পুলিশ হয়, এবং তাদেরকে এখন থেকে শর্ত দিতে হবে, যদি মানবিক পুলিশ হয়ে মানুষের বন্ধু হয়ে দায়িত্ব পালন করতে না চায় তারা, তাহলে চাকরি থেকে তারা অব্যাহতি নিতে পারে। এবং নতুন যে নিয়োগ হবে, নতুন নিয়োগের ক্ষেত্রে তাদেরকে প্রথমেই ট্রেনিং বলেন, নিয়োগের ক্রাইটেরিয়া বলেন, সেইখানে তাতে যারা কোনোভাবে দুর্নীতি অথবা মানুষের বিরুদ্ধে এভাবে দাঁড়াতে পারে এই মানসিকতা না রাখে, তাদেরকে নিয়োগ দিতে হবে। এবং আমরা যখন আইন শৃঙ্খলার কথা বলছি, সেটাতে আমরা নির্বাচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছি। একটি সুষ্ঠু নির্বাচন হতে হলে যথেষ্টভাবে আইন শৃঙ্খলা বাহিনীকেও আসলে আমাদের প্রস্তুত রাখতে হবে, এবং নির্বাচনের ক্ষেত্রে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণ অন্তত এবারে বেছে নেবার একটি সুযোগ পেতে যাচ্ছে। সেই নিশ্চয়তা আমরা কতখানি এবারে যারা ভোট দিবেন তাদেরকে দিতে পারছি, সেটি একটি বড় প্রশ্ন হয়ে রয়েছে। সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করবো। একটি বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন, ডক্টর শাখাওয়াত হোসেন শায়ন। আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছি এবং আমাদের খুব স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হবে। এবং দীর্ঘদিন আমরা আসলে দেখেছি এই দেশের যারা জনগণ, যারা আসলে রাষ্ট্রের মালিক, তারা নিজেদের জনপ্রতিনিধি বেছে নেবার সুযোগ পাননি। আমরা আশা করতে চাই এবারের যে সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনে জনগণ তাদের নিজেদের পছন্দ মতো আসলে জনপ্রতিনিধি বেছে নেবার একটি সুযোগ পাবেন। সেই অধিকার আমরা নিশ্চিত করতে পারবো কি? সেটা নিশ্চিত করতে পারবো কিনা সেটাই তো এখন বড় প্রশ্ন। নিশ্চিত করবার জন্যই তো এত রক্ত দিতে হলো। এদেশে বারবার দেশের মানুষকে ভোটের অধিকারের জন্য রক্ত দিতে হয়েছে। 1975 সালে বাকশাল করা হলো, একদলীয় বাকশাল, সেখান থেকে উত্তরের জন্য রক্তক্ষয়ী একটা ঘটনা ঘটলো। তারপরে এরশাদ ক্ষমতা দখল করলো, তাকে উৎখাতের জন্য আওয়ামী লীগ, বিএনপি, ডান বাম সহ প্রায় সব দল আন্দোলন করলো, অনেকের রক্ত দিতে হলো, জীবন গেল। তারপরে 90-এ একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে, একটা আন্দোলনের মাধ্যমে এরশাদের পতন হলো। এরপরে বিএনপি ক্ষমতায় আসলো। 1995-96 সালে আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন হলো, সেখানে আবার অনেক জানমালের ক্ষতি হলো, রক্ত দিতে হলো। 2006 সালে এসে আবার এই 5-6 এই টাইমটা আবার আন্দোলন হলো, সেই লগি বৈঠার তাণ্ডব, মানুষ পিটিয়ে মারা, আবার রক্ত দিতে হলো। এরপর আওয়ামী লীগ আসার পরে গত 16 বছর ধরে, বিশেষ করে 14 নির্বাচনের আগের থেকে শুরু করে ওই বিনা ভোটের নির্বাচন, 18 রাতের ভোটের নির্বাচন এবং সর্বশেষ 24-এর আমিডামি নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনকে কেন্দ্র করে 16 বছর ধরে টানা ভোটের অধিকারের জন্য মানুষের আন্দোলন করতে হলো, রক্ত দিতে হলো, জীবন দিতে হলো। এখন
সর্বশেষ যে গণ অভ্যুত্থান হলো সেটাও যে বৈষম্যের জন্য করা হয়েছে, যদিও এর সূত্রপাত হচ্ছে আপনার চাকরি কোটা নিয়ে, কিন্তু এক পর্যায়ে এক দফার দাবিতে আসলো এবং সব ইনক্লুডেড হয়ে গেল। বিষয়টা হয়ে গেল ফ্যাসিবাদ, মাফিয়াতন্ত্র এবং গণহত্যাকারীদের বিদায় করা। এই যে এত ব্যাপক রক্ত দেওয়া, জানমালের ক্ষতি হওয়া, মাত্র কয়েকদিনের ব্যবধানে আবু সাঈদ এবং ওয়াসিম সহ ছজনকে হত্যা করা হলো 16 জুলাই। 5 আগস্ট পর্যন্ত, এই সময়ের মধ্যে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই মাত্র ওইখানে আপনার 14 দিন আর এখানে 5 দিন, 19-20 দিনে এরকম হাজার হাজার মানুষ, 1500-এর উপরে ইতিমধ্যে তালিকা পেয়েছে বলে দাবি করেছে, কিন্তু অনেকেই ধারণা করেন মেরে লাশ গুম করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের শিকার কয়েক হাজার হবে। তো এত বড় এত সংখ্যক হত্যাকাণ্ড বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে কোনো ইভেন্টে এত অল্প সময়ে হয়নি। হ্যাঁ, 16 বছরে গুম খুনের সংখ্যা অনেক হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং গুম খুন মিলিয়ে এই গণহত্যার থেকে কয়েক গুণ বেশি হয়েছে, কিন্তু 16 বছরে একটা আন্দোলনকে কেন্দ্র করে এত অল্প সময়ে তো সেটা হয়নি। এখন এইবার যদি এই সরকারের কাছে আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দেশবাসীর, যদি এরা ফেল করে তাহলে কি হবে? তাহলে আবার একটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে দেশ আগাবে, সাংবিধানিক সংকট আরো ঘনীভূত হবে, অরাজকতা বাড়বে। আবার তারা যদি যেন তেন একটা নির্বাচন করে এই সংকটের মধ্যেই রেখে যায় এবং যারা ক্ষমতায় আসবে তারাও যদি মানুষের পালস ঠিকমতো রিড করতে না পারে, অথবা আগের সরকারের মতোই যদি তারা কাছাকাছি পথে বা একই পথে হাঁটতে থাকে, তাহলে আবারও ভোটের অধিকার জন্য গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন আপনি ডক্টর শাহাদাত হোসেন শান্ত। খুব তড়িঘড়ি নির্বাচন আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন জনগণ যতদিন চাইবেন ততদিন তারা আসলে এই সরকারে থাকবেন, আবার যারা রাজনৈতিক দল আছে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছেন। এই যে আসলে যত দ্রুত সম্ভব নির্বাচন, কিংবা আমরা দেখেছি সেনাপ্রধান তিনি বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব, এই ধরনের একটি কথা তিনি বলেছেন। তার মানে কি আসলে 18 মাস বনাম জনগণ যতদিন চাইবে ততদিন হতে যাচ্ছে? না, আমার মনে হয় প্রধান উপদেষ্টা এই যে জনগণ যতদিন চাইবে বা ছাত্ররা আমার প্রাথমিক নিয়োগদাতা, এই কথাগুলি শুরুতে বললেও তিনি সেখান থেকে হয়তো সরে এসেছেন। ওই একবার ওই কথা বলার পরে এরপর আর তারা রিপিটেশন দেখবেন না। এটা হচ্ছে শুভ বুদ্ধি, যে তিনি একটা বক্তব্য দিতেই পারেন, হঠাৎ করে দিয়ে ফেলেছেন বা ভুল হতে পারে, অথবা কথার কথা হিসেবেও অনেক কথা বলি আমরা, হয়ে যেতে পারে। তারপর যখন পালস বুঝলেন যে এই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক শক্তি, তারা যখন এটাকে দেখলো যে এটা হয় না, বা তাকে যদি প্রশ্ন করা হয় যে জনগণ যতদিন চাইবে বলতে আপনি এটা কিভাবে প্রমাণ করবেন যে জনগণ চায়? জনগণের চাওয়ার মাধ্যমটা তো হচ্ছে মূলত একটা নির্বাচন, সুতরাং এটা হতে পারে না, এটা একেবারে একটা ভেগ কথা। সেই জন্য তিনি এর রিপিটেশন আর করেননি। এমনকি ছাত্ররাই তার প্রাথমিক নিয়োগদাতা, সে কথাটা আগের মতো করে আর বলছেন না। ছাত্র জনতা বলছেন, জনতার মধ্যে হয়তো তারা মিন করছেন যে রাজনৈতিক দলের নেতা কর্মীরাও তো জনতা, তাদেরকে ইনক্লুডেড করতে পারেন, হয়তো আলাদা করে রাজনৈতিক দলের কথা এখনো ওইভাবে বলছেন না, কিন্তু মানুষ জানে। সেই ক্ষেত্রে তার যে কথা ওটা আর টিকছে না। সেকেন্ড হলো সেনা প্রধান যেটা বলছেন 1.5 বছর, এটা নিয়েও আমাদের একটু 1.5 বছর বা 18 মাস বলেছেন, সেটি নিয়েও একটু আপত্তি আমাদের আছে যে সেনা প্রধান এটা বলবার অথরিটি নন। তিনি নির্বাচন কবে দিবেন, কি করবেন, সেটা তো তার কাছে আমরা জানতেও চাইনি, কারণ আমরা তো সেনা শাসন চাইনি। সেনা বাহিনী যেই 16 বছর এই সরকারের সব অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে, তাদের প্রতিও মানুষের রাগ আছে, ঘৃণা আছে, কিন্তু তারা গণ অভ্যুত্থানের সময় আরো হত্যাকাণ্ড বাড়ানোর মতো ভূমিকা নেননি বলে তাদের প্রতি এক ধরনের কৃতজ্ঞতাও আছে। সেই বিবেচনায় মানুষ তাদেরকে এখনো আস্থায় রাখতে চায় যে তারা অতীতের যে এই 16 বছর গুম খুন, আয়নাঘর বা বিভিন্ন অপকর্মের সঙ্গে যে সেনাবাহিনী জড়িত, তাদের বিচারের আওতায় আনা হোক, বাহিনীটাকে পুনর্গঠন করা হোক এবং তারা তাদের জায়গায় থাকুক। তাদের কাজ এটা নয় যে নির্বাচন এত দিনের মধ্যে হবে সেটা বলবে। আর রাজনৈতিক দলগুলি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, তারা বলছে যৌক্তিক সময় দিতে চায়। যৌক্তিক সময়টা ততদিন যে একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য বেসিক যেই জায়গাগুলি সংস্কার দরকার, নির্বাচন কমিশন এবং তার সঙ্গে যুক্ত যে অনুষঙ্গ, সেটা পুলিশ সহ প্রশাসন,
সিভিল প্রশাসন, পুলিশ, এদেরকে, আর বিচার বিভাগ, কমনলি এই কয়টা জিনিস, আর তার সঙ্গে মানবাধিকার সহ বিভিন্ন সংস্থাগুলা আপনি আসলে কি মনে করছেন যদি নির্বাচনে আসলে কোনোভাবে আমরা তড়িঘড়ি করি সেটি যেমন একটি বুমেরাং হয়ে ফিরে আসতে পারে, আবার যদি নির্বাচনে আমরা দেরি করি সেক্ষেত্রে আসলে কোনো তৃতীয় শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে কিনা, দুটি শঙ্কাই রয়েছে। আমি এই জায়গাগুলো নিয়ে একটু শুনবো আপনার আলোচনা, তবে একটি বিরতির সময় হয়েছে। দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন, ডক্টর শাখাওয়াত হোসেন শায়ন। তো আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছি, নির্বাচনে যদি দেরি হয় সেক্ষেত্রে আসলে তৃতীয় কোনো পক্ষের মাথাচাড়া দিয়ে ওঠার যেমন সম্ভাবনা আছে কিনা, আবার সেই সাথে খুব তড়িঘড়ি করে যদি আমরা একটি নির্বাচন দিয়ে দিই সেটি আবারও বুমেরাং হয়ে আমাদের জন্য খারাপ কিছু ফেরত নিয়ে আসতে পারে কিনা। তড়িঘড়ি শব্দটাই তো নেগেটিভ শব্দ, দীর্ঘসূত্রিতা সেই শব্দ তো নেগেটিভ শব্দ, সুতরাং আমাদের চাওয়া তো নেগেটিভ না কারো। আমরা তো একটা পজিটিভ পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে সব আমাদের এই ছাত্র জনতা সবাই রক্ত দিল। 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো গুম খুন নির্যাতন হামলা মামলার শিকার হয়েও আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখলো। সুতরাং আমরা এই তড়িঘড়ি এবং দীর্ঘসূত্রিতা কোনোটাই আমরা চাই না, দেশবাসী সেটা চায় না। সেই জন্য তড়িঘড়ি না করে, এই জন্যই বলা হচ্ছে যৌক্তিক সময়। যৌক্তিক সময় কি? নির্বাচন করবার জন্য যে প্রয়োজনীয় জরুরি অনুষঙ্গ কয়টা, এই কয়টা জিনিস, যেমন নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত যে প্রশাসন, নির্বাচনে যে শৃঙ্খলা দেওয়ার জন্য যে পুলিশ বাহিনী, এই সময় যাতে বাজে মামলা মিথ্যা মামলা দিয়ে কাকে হয়রানি করা না হয় এবং আগের মিথ্যা মামলাগুলো যাতে সঠিকভাবে আগে থেকেই সরকার এগুলো সরিয়ে নেয়, সেজন্য একটা ভালো বিচার বিভাগ, আর সংবাদ মাধ্যমের ভালো ভূমিকাটাও সংস্কারের আওতায় আসতে হবে। কারণ এগুলির সঙ্গে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 16 বছর ধরে দেখেছি বাংলাদেশের মেজরিটি সংবাদ মাধ্যম মূলত ফ্যাসিবাদের লাঠিয়ালের মতো ভূমিকা পালন করেছে। তারা সংবাদ প্রকাশ থেকে শুরু করে টকশো থেকে শুরু করে আলোচনার মধ্যে যেরকম একপেশে একটা অবস্থান বেশিরভাগ সংবাদ মাধ্যম নিয়েছিল, যাদের কাজ ছিল ক্ষমতাকে প্রশ্ন করা, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা। না না না, মোটেই আমি এটা স্বীকার করি না, কারণ তারা সুবিধাভোগী ছিল। প্রথম কথা, আপনি বিতর্কে গেলে অনেক বলা যাবে, মোটা কথায় 2-3টা বলি। সংবাদ মাধ্যমের গুলোর মালিকগুলা বেশিরভাগ হচ্ছে হয় রাজনীতি করে এবং সরকারি দল করা, অথবা তারা ব্যবসায়ী এবং সরকারের অনুগত ব্যবসায়ী। তারা ব্যবসা পাবার জন্য, কালো টাকাকে হালাল করবার জন্য, সরকারের অনুগত হওয়ার জন্য, রাজনৈতিক পদ পাবার জন্য, মন্ত্রী এমপি হবার জন্য এই সংবাদ মাধ্যমগুলোকে মালিকরা ব্যবহার করেছে। মালিকরা আবার তাদের প্রধান প্রধান পদে বসিয়েছে যাদেরকে, তাদের অনুগত সুবিধাভোগী এমনদেরে বসিয়েছে যারা ওই প্রধানমন্ত্রীর ওইখানে গিয়ে এক ঝাঁক ফুটফুটে সুন্দর সাংবাদিক প্রশ্ন করতো। প্রশ্নের ধরন মনে আছে না আপনার? চেহারা ভাসে না, কিন্তু তার সমালোচনা কি হারে হয়েছে। সরকার বাধ্য করে সংবাদ মাধ্যমকে কতদিন চালাতে পারে? 16 বছর। এরা তো এসে আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগের হয়ে গেছিল। সুতরাং আমি বলবো এই সংবাদ মাধ্যমকেও সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে, তাদেরকে গণতন্ত্রের পক্ষে আসতে হবে। আর যেই সংস্কার বললাম এগুলি দিয়ে যাতে এটা দীর্ঘসূত্রিতা হলে ফ্যাসিবাদ যাতে আবার এখানে যে কেউ ফেরত আসতে না পারে, আবার নতুন করে স্পেস তারা না পায়, আর নির্বাচনের নামে যাতে রাজনীতিকরণ না হয়, যেটা 1/11 হয়েছিল। সেই জন্য তড়িঘড়ি যেমন করা যাবে না, আবার দীর্ঘসূত্রিতা করে গণতন্ত্র ব্যাহত হয় এমন দিকেও নেওয়ার সুযোগ। আমরা গণঅভ্যুত্থানের 2 মাসে পা দিয়েছি ডক্টর শাখাওয়াত হোসেন শায়ন। তো আমরা আসলে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ চাইছিলাম, কিন্তু এখনো আপনি নিশ্চয়ই দেখেছেন যে বেশ কিছু জায়গায় নানান রকম অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। আমরা দেখেছি মসজিদের মতন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, পাহাড়ি এলাকাগুলোতে আদিবাসীদের জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেগুলো কি আসলে কেউ না কেউ পেছন থেকে কোনো শক্তি করবার চেষ্টা করছে? ডেফিনেটলি। দেখেন, আমাদের সোসাইটিটা দীর্ঘদিনে একদম পচতে পচতে শেষ সীমানার কাছে নিয়ে গেছে, মাথা পচে গেছে, সেই পচন লেগেছে একদম গোড়া পর্যন্ত। আমাদের শিক্ষা ব্যবস্থা, নীতি নৈতিকতা কোথায় নিয়ে গেছে? সংস্কার আমরা বলছি, কিন্তু আমাদের প্রত্যেকের
দুইটা জায়গায় একটু সংস্কার দরকার, একটা মগজের সংস্কার আর একটা হৃদয়ের সংস্কার, মানে আমার মন, আবেগ এবং আমার মস্তিষ্ক, এর সংস্কার যদি না হয় তাহলে আমরা ভালো মানুষ হব না। ভালো মানুষ যদি না হই, ভেতরে যদি পশুত্ব, হিংস্রতা, প্রতিহিংসা এগুলি লালন করি, যেটা এই সমাজ, এই শিক্ষা ব্যবস্থা আমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এই রাজনীতি ঢুকিয়ে দিয়েছে, তাহলে এই শুধু আইন পরিবর্তন করে হয় না, এবং এই পরিবর্তন একদিনও তো হবে না। সুতরাং আপনার সামগ্রিকভাবে সোসাইটিটাকে যদি আপনি ঠিক পথে আনতে চান, তাহলে যা যা করণীয় সেগুলি করতে হবে, সেই জন্য পদক্ষেপ নিতে হবে, এবং দেশকে নতুনভাবে যাতে বৈষম্যহীন সমাজ গড়বার যে আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছি সেটা হয়। ফলে এই দেশেরই মানুষ আমরা, এতদিন যারা এদেশে ওই যে হেলমেট বাহিনী, চাপাতি বাহিনী কুপিয়েছে, তারাই তো আমরা, একই ফ্যামিলির, একই সংসারের, একই হাড়ির ভাত খেয়ে বড় হওয়া, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জামাত করে। আপনি কি মনে করেন যে খুব বেশি ব্যবধান হওয়া সম্ভব এখানে? সেই ক্ষেত্রে যদি আমরা ছোট দেশ, অনেক মানুষ, যারা যারা এই যে খারাপ হয়ে গেছে তাদেরকে ঠিক বিচারের আওতায় আনা হয়, কম খারাপ যারা হয়েছে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হয়, আর যারা ভালো থাকতে চেয়েও পারতো না এখন নিশ্চয়ই তারা থাকবে, কিন্তু এর এই মানসিক যে উন্নয়নটা, নৈতিকতার উন্নয়নটা, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, নীতি নৈতিকতার মাধ্যমে সেটাকেও জাগ্রত করতে হবে আস্তে আস্তে, এবং তাহলে কোনো এক সময় গিয়ে আমরা বৈষম্যহীন একটা সমাজ হয়তো পাবো। আর পুরোপুরি বৈষম্যহীন সমাজ আসলে গণতন্ত্রের সম্ভাবনায় পুরোপুরি বৈষম্যহীন, আপনি অর্থনৈতিক বৈষম্য তো থাকবে, গণতান্ত্রিক দেশ সেটা থাকবে, রাষ্ট্র যদি দায়িত্ব নেয় সমাজতান্ত্রিক ব্যবস্থায় তাহলে ভিন্ন কথা, এর বাইরে বৈষম্য কিন্তু থাকবে। কিন্তু আমরা বলছি মোটা দাগে যে বৈষম্যগুলো, মানে চাকরির অধিকারটা যেন সবার থাকে, কথা বলার অধিকার, আইনের অধিকারে যেন বৈষম্য করা না হয়, রাষ্ট্রের যে মূলনীতি সেখানে সকল নাগরিক সমান, কে কোন ধর্মের, কে কোন গোত্রের, এদিকে যেন বৈষম্য করা না হয়, ভোটের অধিকারের ক্ষেত্রে বৈষম্য যেন কারো না হয়। একজন জনপ্রতিনিধি হয়ে জনপ্রতিনিধির নামে লুটপাট করে সব ক্ষমতার মালিক সে হবে, আর প্রকৃত মালিক জনগণ, সে তলানিতে পড়ে থাকবে, এই বৈষম্য যেন না হয়। এগুলি আমাদের মোটা দাগে চাওয়া। গণঅভ্যুত্থানে যে স্পিরিট ছিল, সেই স্পিরিটকে আসলে আমাদেরকে ধরে রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। ডক্টর শাহাদাত হোসেন শান্ত, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।